সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ওয়াশিংটনকে সতর্ক করে বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য এক গুরুতর হুমকি। একটি সম্ভাব্য যুদ্ধ এবং এর ফলে পুরো অঞ্চলে যে ভয়াবহ পরিণতি হতে পারে তা এড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে তারা এই সতর্কতা জারি করেছে। রোববার দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পারস্য উপসাগরীয় মিত্ররা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইরানের কাছে এখনও এমন সক্ষমতা রয়েছে যা দিয়ে তারা পুরো অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি এবং সৈন্য সমাবেশের ওপর সরাসরি আঘাত হানতে পারে। মার্কিন মিত্রদের একটি মূল্যায়নে দেখা গেছে, গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনীর ক্ষতি হওয়ার দাবি করা হলেও এই কর্মসূচির মূল উপাদানগুলো এখনও অক্ষুণ্ণ রয়েছে। এমনকি কিছু সক্ষমতা এরই মধ্যে পুনর্গঠন করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের হাতে এখনও পর্যাপ্ত পরিমাণের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র এবং লঞ্চার রয়েছে। এগুলো পারস্য উপসাগরে অবস্থিত ডজনেরও বেশি মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম, যেখানে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। পারস্য উপসাগরীয় দেশগুলো স্পষ্ট করে দিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে কোনো সম্ভাব্য হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে না। গত মাসে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব জানিয়েছে তাদের ভূখণ্ড বা আকাশ সীমা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে ব্যবহার করতে দেওয়া হবে না। ইরানের সাবেক কূটনীতিক আমির মুসাভি জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন আরও বাড়িয়ে দিয়েছে। অনেক লঞ্চার পাহাড়ি এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে, যা ধ্বংস করা অত্যন্ত কঠিন। তিনি বলেন, ইরানের হাজার হাজার মিটার উঁচু পাহাড় রয়েছে, যেখানে এসব সামরিক সক্ষমতা সহজে ক্ষতিগ্রস্ত করা সম্ভব নয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় ইরানের কাছে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ভান্ডার রয়েছে। পারস্য উপসাগরীয় দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সমন্বিত নয় এবং এগুলো সব দিক থেকে আসা বড় ধরনের হামলা মোকাবেলায় যথেষ্ট নয়। এমন সময় মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা ট্রাম্পকে সতর্ক করলেন, যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা একটি বিশাল আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে। তেহরানে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের যুদ্ধংদেহী মনোভাব এবং সামরিক শক্তির প্রদর্শনের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। সর্বোচ্চ নেতা বলেন, সামরিক শক্তি প্রদর্শন বা হুমকি দিয়ে ইরানি জাতিকে ভয় দেখানো যাবে না। আয়াতুল্লাহ খামেনি বলেন, ইরান নিজে থেকে কোনো যুদ্ধ শুরু করবে না এবং কোনো দেশে হামলা করার ইচ্ছাও তাদের নেই। তবে তিনি হুঁশিয়ারি দেন, ইরানি জাতি তাদের উপর হামলাকারী বা উত্ত্যক্তকারী যে কাউকেই দাঁত ভাঙা জবাব দেবে। সম্প্রতি ইরানে ঘটে যাওয়া অস্থিরতাকে তিনি একটি অভ্যুত্থান চেষ্টার সঙ্গে তুলনা করে অভিযোগ করেন। এই গোলযোগের লক্ষ্য ছিল দেশের সংবেদনশীল ও কার্যকর কেন্দ্রগুলো ধ্বংস করা। তিনি একে আমেরিকান জায়নবাদী ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে বলেন, জনগণ সফলভাবে এই ষড়যন্ত্র রুখে দিয়েছে। ইরানের সামরিক সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, একসময় যা অকল্পনীয় ছিল তা আজ বাস্তব। এমনকি আমেরিকানরাও এখন ইরানের তৈরি অস্ত্র অনুলিপি করছে। এটি জাতির আত্মবিশ্বাস ও আশারই প্রতিফলন। খামেনি বলেন, ইরানের সম্পদ এবং কৌশলগত অবস্থানের কারণেই যুক্তরাষ্ট্র দেশটিকে গ্রাস করতে চায়। মানবাধিকারের মতো বিষয়গুলো কেবল অজুহাত। দশকব্যাপী মার্কিন শত্রুতার মূল কারণ হলো তারা ইরানকে নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ও ইরানি জনগণ তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ঐক্যবদ্ধ থেকে যে কোনো ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় ইরান প্রস্তুত বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ ঘোষণা করেছেন, ইউরোপীয় দেশগুলোর সশস্ত্র বাহিনীকে এখন থেকে ইরানি আইন অনুযায়ী সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করা হবে। ইউরোপীয় ইউনিয়ন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তেহরান এই পদক্ষেপ নিয়েছে। পার্লামেন্ট অধিবেশনে কালিবাফ বলেন, আইআরজিসিকে সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে পাসকৃত পাল্টা ব্যবস্থায় আইনের 7 অনুচ্ছেদ অনুযায়ী ইউরোপীয় দেশগুলোর সামরিক বাহিনী এখন থেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচিত হবে। তিনি হুঁশিয়ারি দেন, এই উত্তেজনার সব দায়ভার ইউরোপীয় ইউনিয়নকে বহন করতে হবে। অধিবেশনে সংহতি প্রকাশের অংশ হিসেবে ইরানের পার্লামেন্ট সদস্যরা আইআরজিসির সবুজ ইউনিফর্ম পরে উপস্থিত হন। এ সময় তারা আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক এবং ইউরোপের লজ্জা বলে স্লোগান দেন। কালিবাফ অভিযোগ করেন, ইইউর এই সিদ্ধান্ত মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইহুদিবাদী ইসরায়েলের নির্দেশে নেওয়া হয়েছে। তিনি একে একটি দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ বলে অভিহিত করেন, যা আন্তর্জাতিক ব্যবস্থায় ইউরোপের গুরুত্বকে আরও কমিয়ে দেবে।
এই ঘোষণার পর ইরানের জাতীয় নিরাপত্তা কমিশন বর্তমানে ইরানে নিযুক্ত ইইউ দেশগুলোর সামরিক কর্মকর্তাদের বহিষ্কার করার বিষয়টি বিবেচনা করছে। আইনে বলা হয়েছে সন্ত্রাসী হিসেবে গণ্য হওয়ায় তাদের আর দেশে রাখা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হুমকি ও চাপের মুখে ইরানের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে ইয়েমেন। দেশটির শীর্ষস্থানীয় আলেম এবং রাজনৈতিক নেতারা এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটনের যেকোনো ধরনের আগ্রাসন বা উস্কানির বিরুদ্ধে তারা ইরানের পাশে অটল থাকবেন। ইয়েমেন স্কলার্স অ্যাসোসিয়েশন এক সমাবেশে ঘোষণা করেছে, ইরান বর্তমান মুসলিম বিশ্বের প্রতিরোধের মূল স্তম্ভ। তারা বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে আসলে পুরো মুসলিম উম্মাহর মনোবল ভাঙতে চায়। এই কঠিন সময়ে ইয়েমেন ইরানকে একা ছেড়ে দেবে না। বিবৃতিতে ইয়েমেনি নেতারা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর কঠোর সমালোচনা করেন। তারা মনে করেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন এই অঞ্চলে নতুন করে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। ইয়েমেন একে আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। ইয়েমেনের পক্ষ থেকে বলা হয়েছে, গত কয়েক বছরের অভিজ্ঞতায় দেখা গেছে প্রতিরোধের মাধ্যমেই কেবল আগ্রাসন ঠেকানো সম্ভব। তারা ইরানের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক শক্তির প্রশংসা করে বলেন, যে কোনো ভুল পদক্ষেপের জন্য ওয়াশিংটনকে চড়া মূল্য দিতে হবে। ইয়েমেনি আলেমরা উল্লেখ করেন, ইরান কোনো দেশে হামলা করার নীতিতে বিশ্বাসী নয়, বরং তারা আত্মরক্ষার অধিকার রাখে। যুক্তরাষ্ট্রের উচিত যুদ্ধের দামামা না বাঁচিয়ে এই অঞ্চলের মানুষের স্বাধিকারকে সম্মান জানানো। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস গাজা উপত্যকা এবং মিশরের মধ্যবর্তী রাফা সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর এটি পুনরায় চালু হওয়াকে ফিলিস্তিনি জনগণের জন্য একটি বড় অর্জন এবং মানবিক সংকট উত্তরণের পথে একটি ইতিবাচক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, রাফা সীমান্ত দিয়ে খাদ্য, ঔষধ এবং জ্বালানি সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রবেশের সুযোগ তৈরি হওয়ায় গাজার অবরুদ্ধ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা হলেও লাঘব হবে। বিশেষ করে অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সুযোগ তৈরি হওয়াকে বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, রাফা ক্রসিং পুনরায় চালু হওয়া কেবল একটি যাতায়াতের পথ খুলে যাওয়া নয়, বরং এটি ইসরায়েলি কঠোর অবরোধ ও চাপের মুখে ফিলিস্তিনিদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টার একটি জয়। তারা মনে করেন, এটি গাজার উপর আরোপিত অমানবিক অবরোধ সম্পূর্ণ তুলে নেওয়ার পথে একটি বড় পদক্ষেপ। সীমান্তটি পুনরায় সচল করার ক্ষেত্রে মিশরের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছে হামাস। বিবৃতিতে উল্লেখ করা হয়, মিশরের এই সহযোগিতা ফিলিস্তিনি জনগণের টিকে থাকার লড়াইয়ে সাহস যোগাবে। সীমান্ত খুলে দেওয়া হলেও হামাস সতর্ক করেছে, গাজার প্রয়োজন মেটানোর জন্য এটি যথেষ্ট নয়। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করা হয় এবং গাজার পুনর্গঠন ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিন্তে সীমান্তটি স্থায়ীভাবে খোলা রাখা হয়। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের আটকে রাখার স্থানগুলোতে ইচ্ছাকৃতভাবে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল জাজিরা এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। সূত্র জানিয়েছে, শনিবার ইসরায়েলি বিমান বাহিনী গাজার এমন কিছু স্থানে অত্যন্ত নিখুঁতভাবে হামলা চালিয়েছে, যেখানে সম্প্রতি গ্রেফতারকৃত গুপ্তচরদের আটকে রাখা হয়েছে। এসব হামলায় আটক থাকা বেশ কয়েকজন ব্যক্তি নিহত হয়েছেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘকাল ধরে এই কৌশল ব্যবহার করে আসছে। যখন তাদের কোনো এজেন্ট বা চর ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর হাতে ধরা পড়ে, তখন তারা এই চরের মাধ্যমে তাদের গোয়েন্দা নেটওয়ার্ক বা কোনো সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ার ভয়ে তাকে হত্যা করে। মূলত গোয়েন্দা নেটওয়ার্কের গোপনীয়তা রক্ষা এবং নিজেদের চরের তথ্য মুছে ফেলতেই এই ধ্বংসাত্মক হামলা চালানো হয়। সূত্রটি আরও জানায়, টার্গেট করা ব্যক্তিদের মধ্যে কিছু ভাড়াটে গোষ্ঠীর সদস্য ছিল, যারা গাজার ভেতরে ইসরায়েলের হয়ে বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত কাজ করত। প্রতিরোধ বাহিনী সম্প্রতি বেশ কয়েকটি ইসরায়েলি সেল বা চক্রের নাশকতামূলক পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে, যারা গাজার ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি বা সামরিক তথ্য সংগ্রহের চেষ্টা করছিল। ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী নিরাপত্তা শাখা জানিয়েছে, তারা এই পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। গোয়েন্দা যুদ্ধের এই ময়দানে ইসরায়েল যাতে চরের মাধ্যমে অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সেজন্য ধরপাকড় অভিযান জোরদার করা হয়েছে। এছাড়া গাজার বিভিন্ন উপজাতি ও গোত্রগুলো ঘোষণা করেছে, কেউ যদি দেশের নিরাপত্তার বিরুদ্ধে কাজ করে তবে তার সামাজিক সুরক্ষা বাতিল করা হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।